उपस्थित अतिथि को कलिंग टीवी तरफ मु स्वागत जनाऊँ। आमे जानती जे किछि मास पूर्वे आरजीकर मेडिकल कॉलेज हॉस्पिटल रे एक भयावह घटना घटी जाइथिला। महिला डाक्तर को हत्या घटना केवल भारत वर्ष रे नुहे समग्र विश्व रे एक आलोड़न सृष्टि करथिला। किंतु परितापर विषय परवर्ती पर्याय रे न्याय मिलिछि एवं यहाकु नै विभिन्न प्रकार आंदोलन मध्य घटिछि। किंतु केतेक प्रश्न एबे भी अमीमांसित रहिथिबा परिलक्षित हुए। से अभयांक पिता माता आम निकट उपस्थित अछंती एवं आमे देखियो पाइछंती जे एई घटना को से माने जेउ भावे प्रतिवाद कले कार्यत समग्र विश्व तांको सैल्यूट जणाइछि। किंतु से माने न्याय पाइछंती कि न पाइछंती ता परवर्ती पर्याय रे जणा पड़िबो। किंतु आमे जानती जे कोलकाता हाईकोर्ट एई विषय रे जन को दोषी साब्यस्त करिछि एवं आजीवन कारादंड रे दंडित मध्य करिछि। आमे पचारिबा जे एई अभयांक जनक जननी को निकट रे मु प्रथमे तांको पितांक पाखु जिबी। सर आपण कोंतु एई जे आपनकर आंदोलन एई जे घटना घटे गालो समग्र विश्व एई घटना जने निर्माण होइछे एवं न्याय पाওয়ার जने कार्यता आपनाके समर्थन जोगिয়েছে। আপনি বলুন এই যে কেস এখন কি কোন স্থিতিতে আছে? সবার প্রথমে কলিঙ্গ টিভির যারা পরিচালনা করছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত উড়িষ্যাবাসীকে আমার নমস্কার শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই মেয়ের যে হত্যাকাণ্ড ঘটেছিল সে সম্বন্ধে এখন কি পরিস্থিতি আছে সেটা আলোচনা করছি। এখন আমরা হাইকোর্টে একটা রিট পিটিশন করেছিলাম, যেটা লোয়ার কোর্টে বিচার একটা হয়েছে, সে বিচারটা সঠিক বিচার হয়নি এবং আমাদের অনেক কিছু প্রশ্নের উত্তর আমরা এখনো পাইনি। আগে সিবিআই তদন্তভার নিয়েছিল 13ই আগস্ট, আপনারা সবাই জানেন, এবং কলকাতা পুলিশ যে কেস ডায়েরি ছিল হাইকোর্ট কলকাতা পুলিশকে এতটুকু বিশ্বাস করেনি এবং কলকাতা পুলিশকে বলেছে যে আপনার কেস ডায়েরি কোর্টের মধ্যেই হস্তান্তর করতে হবে সিবিআইকে এবং সমস্ত ডকুমেন্টস যা আছে এই মামলায় সমস্ত কিছু হাইকোর্টের ভেতরে সিবিআইকে হস্তান্তর করতে হবে। সেই অনুযায়ী সিবিআই সমস্ত হস্তান্তর করে। কিন্তু পরবর্তীকালে দেখা যায় এই সিবিআই তদন্ত করতে নেমে 3 মাস পরে 90 দিন পরে সিবিআই হাতে নেওয়ার 56 দিন পরে সঞ্জয় রায় বলে একজনের বিরুদ্ধে চার্জশিট জমা দেয়। সেই চার্জশিটে যখন সাক্ষ্য গ্রহণ শুরু হয় সেদিন যে সিবিআই এর ইন্সপেক্টর যিনি ছিলেন ইনভেস্টিগেটিং অফিসার উনি সীমা পাউজা আমাদের বাড়িতে আসেন এবং সমন দিতে আসেন এবং সেদিন কোর্টে কি বলতে হবে এবং আমাদের লয়ারও সেদিন এসেছিল আমাদের কোর্টে কিভাবে সাক্ষী দিতে হবে কি কি বলতে হবে সমস্ত কথা উনি আমাকে শিখিয়ে নিয়ে যান এবং আমার বাড়ির লোক বলে যে ওনাকে একা ছাড়বো না কোর্টে। কিন্তু সে সত্ত্বেও আমাদের লয়ার এবং সিবিআই আমাদের কোর্টে ঢুকতে দেয় না অন্য কাউকে। আমি শুধু সাক্ষী দিয়ে চলে আসি এবং সিবিআই যে কথাগুলো বলে সেই কথাগুলো বাধ্য হয়ে বলতে হয়। কিন্তু আমাদের মনের মধ্যে যে অনেক কোশ্চেন ছিল যে কোশ্চেনগুলো আমরা লোয়ার কোর্টে তুলতে পারি না। তার ফলে আমরা যখন আমাদের লয়ারকে চাপ সৃষ্টি করতে এই শুনানি চলে ঝড়ের গতিতে, ঝড়ের কারণে প্রতিদিন শুনানি হতো, 5 দিন সপ্তাহে শুনানি হতো। সুতরাং আমরা কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা সেভাবে পাই না এবং আমাদের যে লয়ার ছিল তারা সিবিআই লয়ারদের সঙ্গে মিলে একসঙ্গে মানে ব্যাপারটাকে মামলাটাকে ওখানে শেষ করার চেষ্টা করেছিল। কিন্তু শেষ মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিই এইভাবে আমরা ছেড়ে দেবো না, আমরা নতুন লয়ার নিয়োগ করি এবং তারা এসে আমাদের কোর্টে যাওয়ার কোর্টে যেতে বলে এবং কোর্টে সেদিন জজ সাহেব আমাদের দেখেই বলেন যে আপনারা এতদিন কোর্টে আসেননি কেন? তখন আমরা যা বলার বলি কোর্টকে। তারপরে আমরা এই মামলাটাকে বাঁচিয়ে রাখার জন্য হাইকোর্টে একটা রিট পিটিশন করি। কিন্তু হাইকোর্ট বলে সুপ্রিম কোর্ট যেহেতু সুমোটো নিয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে ক্লিয়ারেন্স আনতে হবে, তারপর আমি মামলা শুনতে পারবো।
সেই অনুযায়ী সুপ্রিম কোর্টে আমরা আবার পিটিশন করি। 4 বার মেনশন করার পর সুপ্রিম কোর্ট 17ই মার্চ এই মামলাটি হাইকোর্টকে শোনার অনুমতি দেয় এবং পরবর্তী ডেট দেয় 13ই মে। কিন্তু দেখা যায় পরবর্তীকালে 13ই মে ডেট দিলেও সুপ্রিম কোর্টে আর শুনানি হয়নি। সুপ্রিম কোর্ট এই মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চ থেকে সরিয়ে পারদিওয়ালার বেঞ্চে পাঠিয়ে দিয়েছে, কিন্তু সেখানে আমরা এখনো তারিখ পাইনি। হাইকোর্টে পরপর 5টা শুনানি হয়েছে। আমরা যে তথ্য প্রমাণ সিবিআই আমাদের দিয়েছিল চার্জশিটের সঙ্গে, সেই তথ্য প্রমাণ বিশ্লেষণ করে তার বিরুদ্ধে সমস্ত যতটা তথ্য প্রমাণ দেওয়া সম্ভব কোর্টকে আমরা সেগুলো বলি এবং ডিএনএ প্রোফাইলিং যে করে আনে সিএফএসএল থেকে সিবিআই, সেই ডিএনএ প্রোফাইল আমরা একজন বিশেষজ্ঞ দিয়ে বিশ্লেষণ করাই এবং সেখানে পরিষ্কার দেখা যায় অন্যের ডিএনএ উপস্থিত আছে। সিবিআইকে আমরা ক্লু দিচ্ছি, কিন্তু সিবিআই তদন্ত না করে সিবিআই কি করে আমাদের বোঝাবে সেই নিয়ে বেশি ব্যস্ত। আমরা এই ব্যাপারটা খুবই হতাশ সিবিআই এর উপরে। সিবিআইকে আমরা ছোট একটা ক্লু দেবো, সিবিআই সেটাকে ধরে ধীরে ধীরে এগিয়ে যাবে, তদন্ত আগে নেবে, কিন্তু সেটা সিবিআই করছে না। সিবিআই উল্টে আমাদের, এখন আমরা সিবিআই এর প্রতিপক্ষ, কোর্টে দাঁড়িয়ে সিবিআই রীতিমতো আমাদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে এবং জজ সাহেব বারবার চেষ্টা করছেন এটাকে গ্যাংরেপ প্রমাণিত করার, কিন্তু সিবিআই সেদিকে যা কিছুতেই যাবে না, সেইটাই তারা পণ করে বসে আছে। তারা এই বিষয়ে তদন্ত করবেই না, এরকম একটা ভাব সিবিআই। এটা কেন, কি কারণে, সেই প্রশ্ন আমি সমস্ত দেশবাসী এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবার কাছে আমি প্রশ্নটা রাখবো। সিবিআই একটি পিতা মাতা ভাবে এই পরিস্থিতিতে আপনি কি চান? আমরা চাইছি সত্যিকারের যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সামনে চলে আসুক, তার জন্য যা যা করার দরকার আমরা তাই তাই করব। আমরা দেশের প্রধান রাষ্ট্রপতি, আমাদের দেশের যে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি বলতে নেই বিজেপির যারা সর্বভারতীয় নেতৃত্ব এবং সর্বভারতীয় মন্ত্রী, সবাইকে আমরা চিঠি দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় রাষ্ট্রপতি বলেছেন আমি মর্মাহত, কিন্তু আমার কাছে সময় নেই আপনাদের সঙ্গে দেখা করার মতন। প্রধানমন্ত্রী চিঠির উত্তরে বলেছেন ব্যাপারটা হোম মিনিস্ট্রি 17 তারিখ 15 তারিখ 15ই এপ্রিল আমরা মেল করেছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী তার উত্তর 17 তারিখে বলেছেন যে ব্যাপারটা স্বরাষ্ট্রমন্ত্রী দেখবেন। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী আজ পর্যন্ত, আজকে প্রায় 1 মাস 15 দিন হতে চলল, কোন রকম উত্তর দেননি। আপনার মেয়ে ভালো ডাক্তার ছিলেন বলে চর্চা হয় এবং অন্যায়ের প্রতিবাদ করতে বলে এর মধ্যে চর্চা হয়। এই যে পরিণতি ঘটলো, এ কি ওর শিকার হতে পারে? আপনি কি মনে? আপনাদের কিছু কিছু কথা আপনাদেরও জানা দরকার, যেগুলো সবাই জানে না। আমার মেয়ে যে থিসিসটা লিখেছিল, পিএইচডিতে থিসিস লিখতে হয়, থিসিস লিখেছিল যে ওর যে সিনিয়র যে স্যার যার আন্ডারে থিসিসটা করছিল, তিনি ওর থিসিসটা কেড়ে নিয়ে অন্য একটি ছেলেকে থিসিসটা দিয়ে দেন এবং আমরা পরে জানতে পেরেছি ওর এই থিসিস এবং পরীক্ষা সম্বন্ধে ওর কাছে 15 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। সেটা ও দিতে রাজি হয়নি, কারণ ও তো পড়াশোনা ভালো ছিল, ও ভাবতো আমি বেশি পড়াশোনা করলে এবং কেউ কিছু আমাকে করতে পারবে না। কিন্তু আপনারা জানেন বোধহয় কোনো আরজিকর থেকে শান্তনু সেন বলে, যিনি তৃণমূলের এলাকার নেতা, তাকে পর্যন্ত টাকার চাওয়া হয়েছে, নইলে তাকে এমবিবিএস পাস করতে দেওয়া হবে না। সেরকম চলতো আরজিকরে, ওরকম ভাবে ওর কাছে টাকা চাওয়া হয়েছিল। এটা আমরা পরবর্তীকালে দেখেছি, কিন্তু সিবিআই কিছুতেই ব্যাপারটা সামনে আনতে চাইছে না। সিবিআই ভারতের সুপ্রিম তদন্তকারী সংস্থা। সিবিআই সমস্ত কিছু জানে, আমার মেয়ের সঙ্গে কি হয়েছে ওই রাতে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে, কতজন মিলে হত্যা করা হয়েছে, সমস্ত কিছু জানে, কিন্তু সিবিআই প্রকাশ্যে আনছে না। এবং সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়নি, তাও ওরা বলছে যে আমাদের উপর থেকে প্রেশার আছে, সেই জন্য আমরা দিতে পারছি না, উপর থেকে যখন সিগন্যাল পাবো আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো। তাহলে এই যে সিগন্যাল পাওয়া, সিবিআই মুখে, আমরা সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করেছিলাম, সিবিআই এর ডিরেক্টর খুব মুখ বড় করে বলেছিলেন যে আমরা স্বশাসিত সংস্থা,
সুতরাং তাদের ওপরওয়ালা কে আছে তাহলে? এই ওপরওয়ালাদেরও আমি দেখতে চাই। সুতরাং আপনারা বুঝতেই পারছেন আমাদের লড়াইটা কত কঠিন। রাজ্য সরকারের বিরুদ্ধে পুলিশ কোনো কাজ করেনি, সিবিআই সমস্ত কিছু জেনেও প্রকাশ্যে আনছে না, এবং দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি তারাও আমাদের সঙ্গে এড়িয়ে চলার চেষ্টা করছেন। সুতরাং এই লড়াইটা আমাদের লড়তে হবে। এই লড়াইতে আপনাদের সবসময় আমাদের পাশে দরকার। যে রায় বেরিয়েছে ওতে কি আপনি সন্তুষ্ট নন? ওই সঞ্জয় রায় অপরাধ করেছে, কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে অনেকে জড়িত। না, কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে, কলকাতা হাইকোর্ট কোনো রায় দেয়নি, লোয়ার কোর্ট শিয়ালদা কোর্ট যে রায় দিয়েছে সেটা সন্তুষ্ট হওয়ার কোনো বিষয়ই নেই। কারণ সঞ্জয় রায় ছাড়াও আরো অনেকে মিলে আমার মেয়েকে মেরেছে, এবং সঞ্জয় রায়কে নিযুক্ত করা হয়েছিল আমার মেয়েকে এই খুন করার জন্য, এবং অনেকে মিলে। সেটা স্বাস্থ্য দপ্তরের কিছু কিছু অর্ডার আছে, যেগুলো আমি প্রকাশ্যে এগুলো বলতে পারবো না, এখন আমাদের কাছে সেই তথ্যগুলো আছে। স্বাস্থ্য দপ্তরের সঙ্গে জড়িত আমার মেয়েকে খুন করার জন্য। এবং সত্যি যদি তদন্ত হয়, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও প্রকাশ্যে চলে আসবেন এই দুর্নীতির কাণ্ডারি হিসাবে। আপনি পিতামাতা ভাবে সমাজকে কি বার্তা দিতে চাইছেন? সমাজকে এই বার্তাই দিতে চাইছি, আমাদের যে রাজ্য সরকার আছে তারা যে দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে সেটা আপনারা সবাই দেখবেন, এবং এই আন্দোলন করে এই দুর্নীতি থামাতে হবে। এবং উড়িষ্যাবাসীর কাছে বলবো, কেন্দ্রীয় সরকার যেরকম আমাদের অবহেলা করছে, আমাদের ভারতের নাগরিক মনে করছে কিনা আমাদের এখন সেটাও সন্দেহ হচ্ছে। সেটা যাতে আমরা ভারতের নাগরিকত্ব অভୟାଙ୍କ ମାଙ୍କ ପାଖକୁ ଯିବି। ମା, ଆପଣ କୁହନ୍ତୁ যে যে ঘটনা ঘটে গেছে, আমরা দেখেছি যে আন্দোলন সময়ে যখন ঘটনা শিয়ালদা আদালতে যখন যাচ্ছিল তখন আপনার পরিস্থিতি আমরা দেখেছি, আপনি কিরকম প্রতিবাদ ছিলেন, কিরকম হৃদয় বিদারক আপনার হচ্ছিল। আমরা এখন দেখছি যে আপনি মাথার চুল এখনো বাঁধছেন না, এর নেপথ্যে কি মেসেজ দিতে চাইছেন? আমি আমার মেয়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। যখন 10:53 আমাদের বাড়িতে প্রথম ফোন কল এসেছিল আপনার মেয়ে অসুস্থ, তারপরে ফোন কল এসেছিল আপনার মেয়ে হয়তো সুইসাইড করেছে, তাড়াতাড়ি আপনারা আসুন। কিন্তু তাড়াতাড়ি ডেকে নিয়ে যাওয়া সত্ত্বেও 3.5 ঘন্টা আমাদের ওখানেই বসিয়ে রাখা হয়েছিল। ওর বাবাকে এক জায়গায়, আমাকে এক জায়গায়, আলাদা আলাদা ভাবে বসিয়ে রাখা হয়েছিল। আমি পুলিশের পায়ে ধরে কেঁদেও আমাদের মেয়ের মুখটা দেখতে দেয়নি। কিন্তু তখন ভেতরে অনেক লোক ছিল, তারা আরজি করের সঙ্গেও যুক্ত ছিল না। আমি এই জায়গাটাও তদন্তের আওতায় সিবিআই এখনো আনেনি, এটাও আমার কোশ্চেন। কেন তারা সেখানে কি করছিল সেদিন? যে বাবা মা মৃত মেয়ের মুখটা দেখতে পাচ্ছে না, কিন্তু তারা সেখানে প্রেজেন্ট, এবং সেখানে পুলিশও ছিল, কিন্তু আমাদের ঢুকতে দেয়নি। বেলা 3:30 সময় যখন আমরা প্রথম ওই সেমিনার রুমে ঢুকি, তখনও মুখ্যমন্ত্রী আমাদের ফোন করেন একটা সিপির ফোনে, যে মুখ্যমন্ত্রী ফোন করছেন, আপনারা একটু কথা বলুন। সেই কথা বলার পর আমরা যখন মেয়ের মুখটা দেখতে যেতে পারলাম, তখন মেয়ের মুখটা দেখে আমি তো তাকাতেই পারিনি, এবং ওর এত সুন্দর চুল ছিল, চুলগুলো কিছুটা ছিঁড়ে সামনে ফেলা ছিল। ওই চুলগুলো দেখে আমি কেঁদে ফেলেছিলাম, বলেছিলাম মা, যতদিন না তোর বিচার দিতে পারবো ততদিন আমি চুল আঁচড়াবো না মাথার। তাই আমি এখনো চুল বাঁধি না। তবে সেদিন আমি জানতাম না যে একটা ঘরের ভিতর মৃত্যু, ধর্ষণ, খুন, সেখানে যে এতদিন লাগবে। এটা যেমন 5 জন আমার মেয়েকে নিয়ে ডক্টর ডিউটি করছিল, আর 4 জন যারা খাওয়া দাওয়া করেছে একসঙ্গে, তাদেরও পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা এখনো অবধি হয়নি। আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখি একটা ডেড বডি পাওয়া গেলে, বাইরেই পাওয়া গেলে, সেখানে যেমন লাস্ট কাকে দেখা গেছে তার সাথে এটা দেখা হয়, কিন্তু এক্ষেত্রে মৃত্যুর সময় বলছে রাত্রির 12টা থেকে সকাল 6টা, কিন্তু রাত্রির 12টা থেকে সকাল 6টা তার সঙ্গে যারা ছিল তাদের কেন সিবিআই বা আমাদের ক্যালকাটা পুলিশ তারা এখনো তাদের কোনো হেফাজতে নেয়নি? জিজ্ঞাসাবাদ করছে কিনা জানি না। 2 জনকে সাক্ষীতে এনেছিল, 2 জনের কথা 2 রকম ছিল। আমাদের মনে হয়েছে ওরাও যুক্ত আমার মেয়ের খুনের দর্শনের সঙ্গে। আমি শুনিলে অভୟାଙ୍କ ପିତାମାତାଙ୍କ ଠାରୁ ସେମାନଙ୍କ ଛାତି ଫାଟି ଯାଉଛି, କିନ୍ତୁ ମୁହଁ ଖୋଲିବାର ସାହସ ନାହିଁ। ପ୍ରଶାସନ ଉପରେ ସେମାନଙ୍କର କାର୍ଯ୍ୟତଃ ଭରସା ହରାଇଛି। ତେବେ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ, ସ୍ୱରାଷ୍ଟ୍ର ମନ୍ତ୍ରୀ ଏବଂ ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ଦ୍ୱାରସ୍ଥ ହୋଇଥିଲେ।
ଏବଂ ଏବେ ବି ସେହି ସ୍ତରରୁ କ'ଣ ସେମାନେ ଲାଭ ପାଇବେ ତା ପରବର୍ତ୍ତୀ ପର୍ଯ୍ୟାୟରେ କହିବେ ଜଣାପଡ଼ିବ। କିନ୍ତୁ ସେମାନେ ଯେଉଁ ନିଜ ଝିଅ ପାଇଁ ଯେଉଁ ସଂଗ୍ରାମ କରୁଛନ୍ତି, ଯେଉଁ ନ୍ୟାୟ ପାଇବା ପାଇଁ ଯେଉଁ ଆନ୍ଦୋଳନ କରୁଛନ୍ତି, କାର୍ଯ୍ୟତଃ ତାଙ୍କୁ ସମଗ୍ର ବିଶ୍ୱ ସାଲ୍ୟୁଟ୍ ଜଣାଉଛି ଏବଂ ସେମାନେ ଏବେ ବି ଆଶାବାଦୀ ଯେ ତାଙ୍କ ଝିଅ ପ୍ରତି ଯେଉଁ ଅବିଚାର ହୋଇଛି, ତାଙ୍କ ଝିଅ ପ୍ରତି ଯେଉଁ ଲାଞ୍ଛନା ହୋଇଛି, ଯେଉଁ ଭାବେ ଯେଉଁ ଅଘଟଣ ଘଟିଛି ତାର ନ୍ୟାୟ ପାଇବେ ଏବଂ ଏହା ହିଁ ରହିବ ଭାରତବର୍ଷରେ ସମଗ୍ର ବିଶ୍ୱରେ ସେ ଏକ ନଜିରବିହୀନ ଘଟଣା। କୋଲକାତାରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ସମର ଜିସାନଙ୍କ ସହ ପ୍ରମୋଦ ମହାନ୍ତି, କଳିଙ୍ଗ ଟିଭି।